শুরু করব। তো আজকের ক্লাস আমাদের থার্মোডাইনামিক্স এর সকল বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এই অধ্যায়ের জন্য কি কি সূত্রাবলী প্রয়োজন সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। তো দেখেন, আমি বলে দিয়েছিলাম, কারণ গতকাল ক্লাস নিয়েছি এবং আজকে নিচ্ছি কি জন্য, যে যারা এই টপিকসটা দেখে নাই তাদের জন্য এবং তাদের সময় সাপেক্ষে কিন্তু ক্লাসটা নিতেছি। কিন্তু এরপরে জয়েন না করে তাহলে জিনিসটা খারাপ দেখায় আর কি, কারণ আমি সময়টা ওইভাবে ক্যালকুলেশন করি আর কি। কারণ কথা দিয়েছি, এটাই সবচেয়ে বড় কথা, যে কথা দিয়েছি যে এর মাঝে মাঝে আপনাদের টপিকসগুলো যে টপিকসটা শেষ হয়ে গেছে সেই টপিকসটা করিয়ে দেবো। এমন তো কখনো সম্ভব না, কারণ একজনকে তো হলো নিয়ে ক্লাস করে শেষ করা তো কখনো সম্ভব না একজন একজন করে, এটা তো ইম্পসিবল। তো এখন দেখেন, এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। তো এই অধ্যায়ের জন্য যে সূত্র বলা হয়, প্রথম সূত্র হলো আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, এই সমীকরণটা হলো পিভি ইকুয়াল এমআরটি। এখানে পি হলো চাপ, ভি, আর সবসময় একটা কথা মনে রাখবেন, আমি যেভাবে সূত্রগুলো রিপ্রেজেন্ট করি না কেন এখানে সেইভাবেই আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো পি হলো চাপ, ভি হলো আয়তন, এম হলো ভর, আর আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো টেম্পারেচার। দেখেন এইভাবেই কিন্তু আমি সিকোয়েন্স অনুযায়ী লিখি। এই একটা সিকোয়েন্স গুলো মেনটেন করবেন, দেখবেন বোঝার ক্ষেত্রে সেজন্য আমি এগুলো লিখি। এরপরে লিখি যে এই অধ্যায়ে ওর কি কি ধরনের হচ্ছে ইউনিট থাকে সেটা আমি লিখি। তো এর প্রমাণ, চাপ যদি হয় তাহলে অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটম, এটিএম, এবং এম কে এককে এর ইউনিটটা হলো কেজি পার মিটার স্কয়ার, আর এসআই ইউনিটে একে বলা হলো প্যাসকেল, আর প্যাসকেল কে ভাঙলে নিউটন পার মিটার স্কয়ার পাওয়া যায়। এখন আপনাদের তো অনেকটা বিষয়ই মোটামুটি শিখিয়েছি, এখন কেউ কি বলতে পারবেন? আর একটা খেয়াল রাখবেন যে আমি যে জিনিসটা করি, প্রথমে এম কে ইউনিটটা লিখি, এরপরে এসআই লিখি, যদি প্রয়োজন হয় সেটা এসআই লিখি, এসআই আছে, এরপর সিজিএস ইউনিটটা লিখি, সিজিএস লিখি, এরপরে হলো এফপিএস ইউনিটটা লিখে দিই আমি। তো এখন আমাকে কেউ কি বলতে পারবেন, কারণ তো আমি অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করেছি, শিখিয়েছি, বলেছি, কেউ বলতে পারেন যে হলো আপনারা যে এই ইউনিটটা, জাস্ট ওয়েট আমি একটু সাজিয়েই নি, বলেন তো এর সিজিএস ইউনিটটা কি হবে? কেউ কি বলতে পারবেন? চাপের সিজিএস ইউনিটটা কি হবে? এসআই তে যদি বলি, এসআই তে সিজিএস ইউনিটটা কি হবে বলেন দিন দেখি, বলেন বলেন। মনে করেন যে ক্লাস করতে করতে সেন্টিমিটার স্কয়ার, যদি ক্লাস করতে করতে যদি কিছু বলেন, হ্যাঁ, ওটাও কিন্তু একটা শিক্ষা। মানে শিক্ষা অনেক ধরনের আছে, কেউ বলতে পারে, হ্যাঁ, কেউ আবার জানে কিন্তু বলতে পারে না। এইসব বিষয়গুলো কিন্তু দেখতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, জি বলেন। কেমন আছেন? জি, তাহলে দেখেন এর সিজিএস এর এটাকে বলা হয়, দেখেন আমি এই জিনিসটাকে আপনাদের একটু আর একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি। এটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় এমকেএস এর এসআই বেস। এমকেএস এর এসআই বেস ইউনিট বলা হয়, এমকেএস এর এসআই। আর এটাকে বলা হয় সিজিএস এর এসআই বেস, যখন হলো গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন জি, হ্যাঁ, যখন গুণ করা হয় তখন সেটা হলো এসআই ইউনিট হয়। তাহলে এটা হলো সিজিএস এর এসআই ইউনিট, এটা হলো সিজিএস এর এসআই ইউনিট, এটা হলো এমকেএস এর এসআই ইউনিট। এই দুটো জিনিসগুলো মনে রাখবেন। তো এখন বলেন তো আপনি এফপিএস এ কি হবে?
বলেন। সব শিখতে হবে, বুঝছেন? মনে করেন যে আপনার ওই আহ, আম, চাপের জন্য এম কেস এবং পাউন্ডাল পার ফিট স্কয়ার, হ্যাঁ ওই পাউন্ডাল পার ফিট স্কয়ার, হ্যাঁ এটা হলো এফপিএস এর, হ্যাঁ পাউন্ডাল পার পার ফিট স্কয়ার, ফিট স্কয়ার। ফিট স্কয়ার, এটাকে বলা হয় হলো এমকেএস এর, এমকেএস সরি এফপিএস এর এসআই বেস। এখন যদি শুধুমাত্র এফপিএস হয় তাহলে ইউনিটটা কি আসবে কেউ কি বলতে পারবেন? সবগুলোই আপনাদের নখদর্পণে থাকতে হবে, সব বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, তাহলে সেটা হবে কি, এফপিএস এ ভর একক কি, পাউন্ড পার কি বলেন? ফিট স্কয়ার। জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ফিট স্কয়ার। তো সেজন্য বলি যে এই সব বিষয়গুলো সবগুলোই আপনাকে জানতে হবে, না জানলে হবে না। দেখেন তো সিকুয়েন্স অনুযায়ী আমি এগুলো লিখি। তো আয়তন, আয়তন এমকেএস এ ওকে, মিটার কিউ, সিজিএস এ সেন্টিমিটার, হচ্ছে এফপিএস এ ফিট। আয়তন কি, ঘন, কোন বস্তু ঘন ইউনিট, অর্থাৎ মিটার ইনটু মিটার ইনটু মিটার, তাহলে মিটার কিউ, সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, সেন্টিমিটার কিউ, এভাবে আর কি। ভরের একক কি, এমকেএস এ কি, সিজিএস এ কি, এফপিএস এ কি, হ্যাঁ। আর এর আর হলো গ্যাস দ্রবক, এটাও কিন্তু আমরা দেখিয়ে এসেছি। হুম, এর কি কি ইউনিট আপনি হচ্ছে আপনার সামনে দেখতে পাবেন, হ্যাঁ। সেই সব বিষয় কিন্তু আমি হচ্ছে বারবার কিন্তু বলেছি। তো সেই জন্য যেটা বলি যে কোনো টপিকসই আপনার বাদ দিতে পারবেন না। আর একটা কথা, চাকরির জন্য কোনো সিলেবাস হয় না, চাকরির জন্য আপনাকে কি করতে হবে, সব পড়তে হবে। তো এরপরে দেখেন, যখন আপনার ওই কোশ্চেনের ভিতরে আপনার মার্ক যদি না দেওয়া থাকে তখন আপনি কি করবেন, এটাকে আপনি মডিফাই করতে পারবেন। পি ইকুয়াল লিখতে পারবেন কি, এম বাই ভি আর টি। তাহলে এম বাই ভি সমান কি হলো রো, রো ওই যে ঘনত্ব, ঘনত্ব সমান কি জানি আমরা, ঘনত্ব সমান জানি হলো ভর বাই আয়তন। এই যে ভর বাই আয়তন সমান আমরা ঘনত্ব লিখে দিচ্ছি। অতএব তখন আমরা লিখতে পারবো যে পি ইকুয়াল রো আর টি। এরপরে গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের সাথে স্থির চাপে আপেক্ষিক চাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ এর রিলেশনটা হলো আর ইকুয়াল সিপি মাইনাস সেভে। আর আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাত আমরা গামা দ্বারা ডিনোট করি, ইকুয়াল হলো সিপি বাই সেভে। এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা ওটাকে ডিনোট করি আর কিউ দ্বারা, ইকুয়াল হলো এম আর। এম হলো এখানে হলো ওই গ্যাসের আণবিক ওজন, যে গ্যাসটা নিয়ে আমরা কাজ করি সেই গ্যাসের আণবিক ওজন। এরপর কৃত কাজের পরিমাণ, কৃত কাজের পরিমাণ হলো ডাব্লিউ ইকুয়াল জে কে, জে কে জে এইচ, সরি জে এইচ হলো এইচ ইউ হিট, আর কিউ দ্বারাও আমরা হিট লিখতে পারি, ঠিক আছে। তাপ প্রবাহের পরিমাণ, কি পরিমাণ তাপ আমার প্রবাহ হবে, হ্যাঁ। এটা দুটো আমরা ডিনোট করতে, আমরা কখনো আছে এইচও লিখতে পারি, আমরা কিউ লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। কোন ধরনের হচ্ছে সমস্যা নাই, আপনি যেটা ইচ্ছা হচ্ছে সেটাই হচ্ছে ব্যবহার করতে পারেন, এর জন্য কোনো সমস্যা নেই। তো যখন লিখবেন তখন আপনি হচ্ছে বলে দিলেই হলো, যেটা কিউ ইকুয়াল হলো তাপ প্রবাহের পরিমাণ, যেটা যাদের। আর একটা কথা, সবসময় যখন প্র্যাকটিস করবেন তখন সেটা আপনি লিখতে পারেন, বাংলা কথাটাও সাথে আছে লিখে দিতে পারেন, এতে আপনি নিজেরও বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে আপনাদের আর একটু সাজিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারেন এবং বুঝতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ইউনিটের দিকে, যেটা হলো, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, হয়তোবা নাও জানতে পারেন। আপনারা আমাকে কেউ বলতে পারবেন এই যে টেম্পারেচার, এই যে তাপ, তাপের এমকেএস একক কি, সিজিএস একক কি, এফপিএস একক কি?
যে কোনো একজন আমাকে একটু বললে বলতে পারেন, জানলে আমাকে জানাতে পারেন। জানেন? জানেন না হয়তোবা। দেখেন, এর এমকেস একক হলো, টেম্পারেচারের এমকেস একক হলো কেলভিন, সিজিএস এর টেম্পারেচার একক হলো সেন্টিগ্রেড। আর কখনো কেলভিনের উপরে ডিগ্রি সিম্বল দিতে নাই আর কি, ডিগ্রি যে আছে এই যে ডিগ্রি কেলভিন দিলে আমরা ডিগ্রি কেলভিন দিতে নাই, শুধু শুধু কে বড় হাতের দিলেই কেলভিন বোঝায়। ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট হলো এফপিএসএ। ক্লিয়ার? তো এ হলো মোটামুটি এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। তো এখানে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে, তো সেই চার্টটা আমি এখন শিখাবো। তো ওই চার্টটা শেখানোর সময় কেউ কোনো কথা বলবেন না, আমার শেখানো হয়ে এক একটা টপিক, একটা করে টপিক শেষ করে দেবো, দেন তখন কোশ্চেন করবেন। আমি যখন বলবো যে বুঝছেন কিনা তখন কোশ্চেন করবেন, আমি তখন সেটাকে আবার রিপিট করে বুঝিয়ে দেবো। তো এই অধ্যায়ের জন্য যে চার্টটা, সেই চার্টটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই অধ্যায়ের জন্য আপনি সকল বিষয়গুলো আত্মস্থ করতে পারবেন এবং বুঝতে পারবেন, যে কোনো ম্যাথমেটিক্স আপনি সলিউশন করতে পারবেন এই অধ্যায়ের জন্য। অর্থাৎ প্রসেসের যে চার্টটা, প্রসেসের জন্য প্রসেসের যে ম্যাথগুলো লাগবে, অর্থাৎ আপনি কোন ধরনের প্রসেস এটা আপনি প্রশ্নের ভিতরে আপনি কিভাবে বুঝবেন। যদি সরাসরি ডিরেক্টলি না বলে দেয়, চাপ স্থির প্রক্রিয়া, আয়তন স্থির প্রক্রিয়া, তাপমাত্রা স্থির, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া, এই কথাগুলো যদি আপনাকে না বলে দেয়, তাহলে আপনি কিভাবে এটা বুঝবেন যেটা এটা কোন ধরনের প্রক্রিয়া। তো এটা বোঝার জন্য আপনার আমি এই চার্টটা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার জি ভাইয়া। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো এই চার্টটা সুন্দরভাবে বোঝার জন্য আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি। দেখে অনেক কঠিন মনে হচ্ছে, আমি যখন বলে দেবো তখন পানির মতো সোজা হয়ে যাবে। এখানে শুধুমাত্র কয়েকটা কথা মনে রাখলে হবে, সর্বোচ্চ 3টে বা 4টা কথা মনে রাখতে পারবেন না, 4টা কথা মনে রাখবেন, ইনশাআল্লাহ একটাও আপনি ভুল করবেন না। তো আমি এখন শুরু করছি আপনাদের প্রসেসের চার্টটা। তো প্রথমে আমি শুরু করব, আমি আগে ওভারভিউ দিয়ে নিই এই চার্টের জন্য। এই চার্টের জন্য এখানে আমি লিখে রেখেছি প্রক্রিয়ার নাম সহ কি কি প্রক্রিয়া, এখানে 5টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এরপরে প্রক্রিয়ার সময় সম্পর্ক, ওই প্রক্রিয়ার ভিতরে কি কি সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করেছি, এবং ওই প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ হতে পারে সেই সূত্রগুলো নিচে লিখেছি। এরপরে অভ্যন্তরীণ শক্তি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ কি পরিমাণ শক্তি ডেভেলপ হবে সেটা সূত্রগুলো নিচে দিয়ে দিয়েছি, এবং তাপ প্রবাহ অর্থাৎ হিট, এইচ অর কিউ, এনথালপির পরিবর্তন ডেল এইচ। আমি বলছিলাম যে আপনাদের যেটা খুবই ক্ষুদ্র পরিমাণ সেটা আমরা কি করি, সেটা হলো ডেল দ্বারা ডিনোট করি, যেটা খুবই ক্ষুদ্র পরিমাণ, সেটা আমরা কি করি, ডেল বা ডি। হ্যাঁ, ডেল বা ডি দ্বারা আমরা ডিনোট করে দিই। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, এখন তাহলে দেখেন আমি বলতেছি, আমি জাস্ট উপরের হেডিং গুলোর সাথে পরিচয় করে দিলাম। এখন আমি প্রথমটা শুরু করব যে চাপ স্থির প্রক্রিয়া। প্রশ্নের ভিতরে আপনাকে চাপ স্থির প্রক্রিয়া যদি বলে দেয়, তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন এটা কোন চাপ স্থির প্রক্রিয়া, এটা প্রসেস। এরপর যদি এই কথা না বলে দেয়, আপনার যদি কনস্ট্যান্ট প্রেসার, তাও আপনি বুঝতে পারবেন। এরপর যদি বলে দেয় যে আইসোব্যারিক প্রসেস, এটা দ্বারাও আপনাকে বুঝতে হবে যে এটা হলো চাপ স্থির প্রক্রিয়া। অথবা যদি আপনাকে বলে দেয় যে n ইকুয়াল 0, তাও আপনাকে বুঝতে হবে যে এটা কি বলেন নি, তাও এটা বুঝতে হবে যে আপনার চাপ স্থির প্রক্রিয়া। স্থির প্রক্রিয়া। তো এই কথাগুলো আপনি যদি জানেন, তাহলে আপনি চাপ স্থির প্রক্রিয়ার প্রসেস গুলো বলতে পারবেন, ধরতে পারবেন। এখানে খালি এই 3টা কথাই আপনাকে মনে রাখতে হবে, চাপ স্থির প্রক্রিয়া, অর কনস্ট্যান্ট প্রেসার,
অর মনে রাখতে হবে যে আইসোবারিক প্রসেস অর n ইকুয়াল 0 যদি বলে, অর্থাৎ n হলো পলিট্রপিক সূচক বলা হয়। পলিট্রপিক সূচক যদি 0 হয়, হ্যাঁ, পলিট্রপিক সূচক যদি 0 হয় তাহলে সেটা হবে চাপ স্থির প্রক্রিয়া। তাহলে এখন দেখেন শর্ট একটা নিয়ম বলে দিচ্ছি, যেহেতু একটা আমি বলে দিলাম, এখানে একটা কথা বলে দিলাম, এরপরে বাদ বাকি কথাগুলো সবগুলোই তো রিপ্রেজেন্ট করা আছে। তো আমার কথা শোনা যায়? নেটওয়ার্ক প্রবলেম হলে আপনারা কখনোই ডিসকানেক্ট করবেন, এটা সবসময় বলি এবং সবসময় মনে রাখেন কথাটা, কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা আবার অটো কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো এখন দেখেন, যেহেতু আমি একটা কথা এখানে বলে দিয়েছি, অলরেডি একটা কথা বলে দিয়েছি, আর ভিডিও দেখলে ওই আগের যতগুলো ভিডিও, ওখানে 22 মিনিট ভিডিও আছে, সেখানে সুন্দর করে বুঝাইছি। তো এখানে একটা বিষয় হলো মনে রাখবেন যে এনথালপির পরিবর্তন, আমি দেখেন শেষের দিক থেকে কিন্তু বোঝাচ্ছি, প্রথম দিক থেকে কিন্তু বোঝাচ্ছি না কিন্তু, আর অলরেডি এইসব বিষয়গুলো আমি বুঝিয়ে দিয়েছি, সম্পর্কগুলো সবগুলো বুঝিয়ে দিয়েছি, সেজন্য আমি শেষের দিক থেকে বোঝাচ্ছি। এনথালপির পরিবর্তন দেখেন সব প্রসেসের ক্ষেত্রে এনথালপির পরিবর্তন সেম, সব প্রসেসের। সেটা হলো দেখেন, আমি এটাকে আমি জুম আউট করতেছি, আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যেভাবে নিতে পারেন, আপনারা একটু জুম ইন করে নিতে পারেন, আমি জুম আউট করে নিচ্ছি। আমি আমার সুবিধার জন্য একটা লাইনে আমি দেখার জন্য এটা আমি এই কাজটা করতেছি। জি, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন তো? ফুল পেজটা দেখতে পাচ্ছেন কিনা? জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখেন এনথালপির পরিবর্তন, এনথালপির পরিবর্তন, এনথালপির পরিবর্তন সবগুলোই এমসিপি টি2 মাইনাস টি1। এখন টি2 মাইনাস টি1 বা টি1 মাইনাস টি2 এই বিষয়টা আপনাকে আমি পরে বলবো। টি1 মাইনাস টি2 কখন হবে, অর টি2 মাইনাস টি1 কখন হবে, এই টপিকসটা আমি পরে বলবো, জাস্ট শুধু এতটুকু মনে রাখেন, আমি বলতেছি। অর্থাৎ এমসিপি টি2 মাইনাস টি1, দেখেন এনথালপি পরিবর্তন এরও যা এর তাই, এর তাই, এর তাই, ঠিক আছে। এই পাঁচটা প্রসেস নিয়ে এখানে আলোচনা করছি, সবগুলোর এনথালপি এমসিপি টি2 মাইনাস টি1। শুধুমাত্র এনথালপির পরিবর্তন হয় না, শুধুমাত্র কোথায়, এই তাপমাত্রা যখন স্থির থাকে, যখন তাপমাত্রা স্থির থাকে তখন কোনো এনথালপি পরিবর্তন হয় না, এনথালপি তখন হলো 0 হয়। কনস্ট্যান্ট টেম্পারেচারে এনথালপি শুধু 0 হয়, ক্লিয়ার কথা। আর বাদ বাকি সবগুলো সেম। দেখেন একটা লাইন কিন্তু আপনার মুখস্থ হয়ে গেল, যে যদি এনথালপি নির্ণয় করতে বলে তাহলে আপনি সহজে মনে রাখতে পারছেন এমসিপি টি2 মাইনাস টি1, এক সুন্দর করে বলে ফেলতে পারলেন। এরপর দ্বিতীয় নম্বরে চলে আসেন, দেখেন বলছে যে তাপ প্রবাহ, অর্থাৎ হিট সাপ্লাইড ফর রিজেক্ট, কি পরিমাণ তাপ প্রবাহ করবে বা কি পরিমাণ তাপ ত্যাগ করবে, হ্যাঁ, বা বর্জিত করবে। তো তার জন্য সূত্র, যেহেতু এটা কি বলেছে, চাপ স্থির, চাপ স্থির কনস্ট্যান্ট প্রেসার, যদি কনস্ট্যান্ট প্রেসার বলে তাহলে সিপি হবে, আর যদি কনস্ট্যান্ট ভলিউম বলে তখন হলো সিভি হবে। শুধু এইটুকু মনে রাখেন, তাপ প্রবাহ, তাপ যখন প্রবাহ হবে তাহলে কনস্ট্যান্ট প্রেসার সিপি এবং কনস্ট্যান্ট ভলিউম আয়তন স্থির, তখন হলো সিভি হবে, বাদ বাকি সবগুলো সেম। আর তাপমাত্রা যখন স্থির, তাপমাত্রা যখন স্থির হয়, তাপমাত্রা স্থিরে, যখন তাপমাত্রা স্থির থাকে তখন অভ্যন্তরীণ কোনো শক্তি উৎপন্ন হয় না, তখন এর যে হিটটা হয় এটা হলো এর কাজের সমান। তাপ স্থির প্রক্রিয়ায় এর কৃত কাজ যা হয়, এর তাপ প্রবাহটাও তাই হয়। তো এর ক্ষেত্রে মনে রাখবেন, চাপ স্থির প্রক্রিয়ায় আছে সিপি এবং আয়তন স্থির প্রক্রিয়ায় হলো আছে সিভি, এই দুটো জিনিস মনে রাখবেন। আর আয়তন স্থির প্রক্রিয়ায় হলো কাজ সমান সমান হলো তাপ প্রবাহ, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো ধরনের তাপ প্রবাহ হয় না, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচারে কোনো তাপ প্রবাহ হয় না। যদি কোশ্চেনের ভিতর বলেও দেয় যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না, তাহলে তখন বুঝে নিতে হয় যে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
তখন কিন্তু বলে দিতে পারে যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না, এর কৃত কাজটা কত। তখন এই যে এইভাবে কিন্তু মনে রাখতে হয় যে কোনো কাজ প্রবাহ হচ্ছে না, মানে এটা হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা রিভার্সিবল অ্যাডিটিভ টেম্পারেচার প্রসেস, মনে রাখার সিস্টেম। এরপরে পলিটপিক প্রক্রিয়া, শুধুমাত্র পলিটপিক প্রক্রিয়ার কৃত কাজটা একটু ডিফারেন্ট, এটা একটু মনে রাখতে হবে। গামা মাইনাস এন বাই গামা মাইনাস ওয়ান ইন্টু এম আর টি টু মাইনাস টি ওয়ান বাই এন মাইনাস ওয়ান। আর একটা কথা মনে রাখবেন, কখনোই দেখবেন যে অনেক বইটি ওয়ান মাইনাস এন অর ওয়ান মাইনাস গামা দেওয়া আছে, এটা কখনোই সম্ভব নয়, এটা হলো মিথ্যা কথা। কখনোই এই এন এর ভ্যালুটা ওয়ান থেকে ছোট হবে না এবং কখনোই হচ্ছে গামার ভ্যালুটা ওয়ান থেকে ছোট হবে না, অলওয়েজ ওয়ান থেকে বড় হবে, এরকম সূত্র সবসময় হলো অ্যাভয়েড করে যাবেন। এটা হলো অযৌক্তিক বিষয়গুলো উপস্থাপন করা। এটা হলো আমার তাপ প্রবাহ এবং এনথালপির পরিবর্তন, এই দুটা লাইন কিন্তু আমি বুঝিয়ে বললাম। এরপর অভ্যন্তরীণ শক্তি, আমি কিন্তু প্রথমে লাইন কলামগুলো বুঝিয়ে দিচ্ছি এবং রো গুলো বোঝাবো। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। তো আমি এখন একটু জুম দেখেন, তাহলে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তিতে চাপ স্থিরে অভ্যন্তরীণ শক্তি সবার জন্য এমসিভি T2 মাইনাস T1, এমসিভি সবগুলো এমসিভি T2 মাইনাস T1, এমসিভি T2 মাইনাস T1, এমসিভি T2 মাইনাস T1। শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তিটা যখন তাপমাত্রা স্থির থাকে তখন এর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তখন অভ্যন্তরীণ শক্তি হয় না, জিরো। ওর বলে অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি জিরো, তখন বুঝে নিতে হয় যে তাপমাত্রা স্থির। এনথালপির কোনো পরিবর্তন হয় নাই, তখন বুঝে নিতে হয় যে কনস্ট্যান্ট টেম্পারেচার। এনথালপির কোনো পরিবর্তন হয় নাই, তখন বুঝে নিতে হয় কনস্ট্যান্ট টেম্পারেচার। অভ্যন্তরীণ শক্তি জিরো, অভ্যন্তরীণ শক্তি শূন্য, তখনও বুঝে নিতে হয় যে কনস্ট্যান্ট টেম্পারেচার। সেজন্য বলতেছি প্রতিটা বিষয়গুলোই আপনাকে জানতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচার, তাপমাত্রা স্থির, আইসোথার্মাল প্রক্রিয়া, পলিট্রপিক সূচক এন, পলিট্রপিক সূচক এন, এই সকল বিষয় আপনি যদি জানতে পারেন এবং মনে রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন প্রক্রিয়ায় আমার এই ম্যাথমেটিক্সটা সলিউশন করতে হবে। এতগুলো কথা প্রশ্নের ভিতরে উল্লেখ থাকতে পারে, যে কোনো একটা কথা আপনার প্রশ্নের ভিতরে উল্লেখ থাকবে। তো অভ্যন্তরীণ শক্তিটার সূত্র মনে রাখার জন্য যে শুধু তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির এইটা বাদে সবগুলো দেখেন যে এম, দেখেন এই লাইনটা সম্পূর্ণ দেখেন যে এম সিভি T2 মাইনাস T1, শুধুমাত্র তাপমাত্রা স্থির বাদে। সিমিলারলি এনথালপির ক্ষেত্রেও তাই, এনথালপির ক্ষেত্রেও শুধুমাত্র তাপমাত্রা স্থির বাদে সবগুলো এম সিপি T2 মাইনাস T1, এই দুটো খুব সহজেই মনে রাখতে পারবেন। এরপরে কৃত কাজটাই চলে আসি, দেখেন কৃত কাজ। তো ওয়ার্ক ডান, তো যখন চাপ স্থির কনস্ট্যান্ট প্রেসার, তখন এর যদি ওই প্রশ্নের ভিতরে শুধুমাত্র প্রেসার এবং ভলিউম সম্পর্ক দেওয়া থাকে তখন হলো পি V2 মাইনাস V1। যদি টেম্পারেচার দেওয়া থাকে কোশ্চেনের ভিতরে তখন যদি, এবং সেই প্রক্রিয়াটা যদি চাপ স্থির প্রক্রিয়া হয় তখন MR T2 মাইনাস T1। আয়তন স্থির প্রক্রিয়া, আয়তন স্থির প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। যখন আয়তন স্থির থাকে তখন কি কোনো কাজ হয়? তখন কোনো ধরনের কাজ হয় না ওই প্রক্রিয়ায়। যদি বলে দেয় যে আয়তন স্থির, যদি বলে দেয় আয়তন স্থির প্রক্রিয়া এটা এর কৃত কাজ কত, বা বলে দিতে পারে ওই কোশ্চেনের ভিতরে কোনো কাজ হয় নাই, তখন বুঝে নিতে হবে যে এটা হলো আয়তন স্থির প্রক্রিয়া। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? জি ভাই, বুঝতে পারছি। এই সকল কথাগুলো হচ্ছে মনে রাখতে হবে আর কি। বলছে ওই প্রশ্নের ভিতরে আয়তন স্থির প্রক্রিয়ার কথা উল্লেখ নাই, কিন্তু বলে দিছে যে এই প্রক্রিয়ায় কোনো কার্য সম্পাদন হয় নাই, হ্যাঁ, বা বদ্ধ পাত্র, বলতে পারে যে বদ্ধ পাত্র, তখনও বুঝে নিতে হয় যে এটা আয়তন স্থির। বদ্ধ মানে কি? ভলিউম কনস্ট্যান্ট, এটা বদ্ধ আছে, একটা বদ্ধ বেলুন, বদ্ধ একটা পাত্র বলে দিতে পারে, তখনও বুঝে নিতে হবে যে কনস্ট্যান্ট আছে ভলিউম, ওই প্রক্রিয়ায় কোনো কাজ সম্পাদন হয় নাই,
তখন বুঝে নিতে হবে যে আয়তন স্থির প্রক্রিয়া কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো এরপরে গেল হলো আমার চাপ গেল এবং আয়তন গেল এবং তাপমাত্রা। দেখেন তাপমাত্রার সূত্রটা হলো 2.3 P1 V1 log V2 by V1। যদি আয়তনের সাথে করেন তাহলে V2 by V1, যদি চাপের সাথে করেন তাহলে P1 by P2। এখন আপনি অনেক জায়গায় দেখবেন যে 2.3 দেয়নি, 2.3 দেয়নি মানে কি জানেন, তখন এই যে লগ কথা না দিয়ে সেখানে দিছে হলো লন, অর্থাৎ ক্যালকুলেটর দেখবেন যে আপনার হলো অন এর নিচে দেখবেন যে CONST কনস্ট্যান্ট, তারপর দেখবেন যে IN দেওয়া আছে, ঠিক আছে, ওটা IN না, ওটা লন। এই লন যদি দেন তাহলে আর 2.3 দিতে হয় না। যদি লগ ব্যবহার করেন তখন 2.3 দিতে হয়, কারণ ওই লনের ভিতরে 2.3 আছে আর কি, ঠিক আছে। যদি মনে করেন যে আমি হলো P1 V1 দেবো তো আর এখানে লন দেবো, তাহলে এখানে 2.3 দিতে হয় না, লগ দিলে 2.3 দিতে হয়। আর এছাড়া আপনার আছে 2.3 দেওয়া নেই। আপনি যদি এটা দিতে চান ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এর ভিতরে 2.3 গুণ করা রয়েছে, আলাদা করে 2.3 দিতে হয় না। দুটো বিষয় বললাম, এখানে লিখে দিয়েছি লন হলে 2.3 হবে না, এটা বলে দিয়েছি, লন ব্যবহার করেন। তো এরপরে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার যে সূত্রটা, যদি আয়তন দেওয়া থাকে, চাপ এবং আয়তন দেওয়া থাকে, তখন আপনারা এই সূত্রটা ইউজ করবেন, যে P2 V2 minus P1 V1 by gamma minus 1। আর যদি তাপমাত্রা দেওয়া থাকে, তাপমাত্রার দেওয়া থাকে, তখন আপনারা হচ্ছে MR T2 minus T1 ওই কোশ্চেনের ভিতরে দেওয়া থাকে। আর যদি ওই কোশ্চেনে আয়তন দেওয়া থাকে, চাপও দেওয়া থাকে, এই সূত্রটা বের করে আপনি সহজে কৃতকর্তা বের করতে পারেন। সিমিলারলি এখানে শুধুমাত্র গামা পলিট্রপিক রুদ্ধতাপীয় গামা আর পলিট্রপিক যদি হয় শুধু এখানে শুধুমাত্র হলো N হবে, N পলিট্রপিক সূচক N, তাহলে বাদ বাকি এই সূত্র এবং এই সূত্রটা সেম। তো এরপরে দেখেন রিলেশন গুলো, প্রতিটার বিষয় রিলেশন আমরা কিন্তু চাপ স্থির প্রক্রিয়ায় কিন্তু রিলেশনটা জানি, এবং আয়তন স্থির প্রক্রিয়ায় রিলেশনটা আমরা জানি, এবং তাপমাত্রা স্থির প্রক্রিয়ায় রিলেশনটা আমরা জানি। ওই তিনটা বিষয় কিন্তু আমরা উপরে দেখে এসেছি, আলোচনা করে এসেছি। যখন চাপ স্থির হয় তখন হলো কি হয়, V1 by T1 equal V2 by T2। এটা কিভাবে এসেছিল, এরকম করে এসেছিল যে P1, এটাকে বলা দরকার স্যার বলেন নি, P1 by V1 equal T1। আমরা জানি বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী আমরা জানি যে P1 V1 by T1 equal P2 V2 by T2। তো যেহেতু বলেছে যে চাপ স্থির মানে কি, এই P1 আর এই P2 কি সেম, সেজন্য কেটে গেল, তাহলে V1 by T1 equal V2 by T2। সিমিলারলি হলো আপনার এই আয়তন যখন স্থির তাহলে V1 কেটে গেল, এবং তাপমাত্রা যখন স্থির T1 কেটে গেল, তাহলে P1 V1 equal P2 V2। এই তিনটা রিলেশন কিন্তু আমরা উপরে খুব ভালোভাবে দেখিয়ে এসেছি। এরপর তো ভিডিও দেওয়া আছে, ভিডিও করতেছি, সবগুলো দিতেছি, না বুঝলে তো অবশ্যই দেখবেন এবং এছাড়াও আমাকে কোশ্চেন করবেন। তো এরপরে দেওয়া আছে আপনার রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া সূত্রটা যে রিলেশনটা সেটা হলো PV পাওয়ার হলো গামা, PV পাওয়ার গামা, এটা ভি উপরে হলো গামা ইকুয়াল হলো কনস্ট্যান্ট। এটা তাপমাত্রার সাথে, আমি একটু জুম করে নিই, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক T1 by T2 equal V2 by V1 পাওয়ার গামা মাইনাস 1, এবং তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক T1 by T2 equal P1 by T2 P1 by P2 পাওয়ার গামা মাইনাস 1 by গামা, এবং চাপের সাথে আয়তনের সম্পর্ক হলো P1 by P2 equal V2 by V1 পাওয়ার গামা। সিমিলারলি পলিট্রপির ক্ষেত্রে রিলেশন গুলো সেম, শুধুমাত্র গামার জায়গায় n। এখন এইগুলো কিভাবে হয়, এই রিলেশন গুলো কিভাবে হয় আমি একটা প্রমাণের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়ে এসেছি। এটার ভিতরে কোনো ধরনের কনফিউশন হলে হবে না, কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হলে যদি পেঁচিয়ে ফেলেন, একটু যদি পেঁচিয়ে ফেলেন তাহলে কিন্তু আর আপনি বুঝতে পারবেন না।
এটা একটু আপনার রিলেশন গুলো বুঝতে হবে। দেখবেন যে কোনো জায়গায় কোনো বইতে T1/T2 দিয়েছে, তখন ভাই এদিকে কি করব, এখানে মনে করেন যে আপনার কোনো বইতে আছে টি, আমি এখানে ম্যাথমেটিক্স যখন সলিউশন করবো দেখবেন যে দেখা যাচ্ছে আমি T2/T1 দিছি, তখন কি করবো ভাই, তখন আপনি যদি এই অবস্থায় রাখতে চান তখন আপনি এটাকে রিপ্রেজেন্ট করতেন এইভাবে, একই কথা যে V2/V1, তখন এই পাওয়ারটা হবে কি 1/γ-1। যদি আপনি এই সাইডটাকে ঠিক রাখতে চান তাহলে আরেকভাবে লিখতে পারবেন যে আপনি এরকম